পারে না। আমি জেনারেলকে জিজ্ঞেস করেছি যে স্যার কেন আমাকে জানতে পারি, আপনারা তো অনেক সিনিয়র, হয়তো আপনারা জানেন, আমরা জানি না, যে আমি এতদিন পরে জানতে পারলাম। আমি শুনেছি কিছু কিছু তারপর সেরকম অল্প অল্প কথা আসছিল। আছে জেনে আমরা ইউনিফর্ম পড়েছি, সাপোজ টু টেক এ বুলেট ইন দি ওয়ার জোন, রাইট? যখন দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে, অন্য দেশের লোক এসে এই দেশের রাজধানীতে এসে ওয়ার সিচুয়েশন, 57 জন অফিসার নাকি 71 মারা যায় না। তিনি ক্ষমতায় আসলেন, আমাদের মুখ বন্ধ করে দিলেন, একের পর এক অফিসারদেরকে ফায়ার করা হলো, যারাই মুখ খুলছিল তাদের মেরে ফেলা হলো, অনেকগুলো কিলিং হয়েছে। আমি সেই কিলিং এর স্যার চাকরি করবো না, সেটা করতে পারবো না, আমি কোনোদিন সিনিয়র হতে পারবো না, আর আমি কোনোদিন এই জিনিসগুলো মানতে পারবো না। স্যার আমাকে ছেড়ে দেন প্লিজ, আপনাকে রিকোয়েস্ট, আমাকে ছেড়ে দেন। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আমরা আজকেও কথা বলবো বিডিআর বিদ্রোহের নামে যে নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল সেই বিষয়টি নিয়ে, সেই ঘটনার সঙ্গে সেই ঘটনার আরেকজন প্রত্যক্ষদর্শী, ঘটনা তো না, ঘটনার পরবর্তী সময়ের যে ঘটনা প্রবাহ বা ঘটনার সময়কার যে ঘটনা প্রবাহ সেগুলোর প্রত্যক্ষদর্শী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ জাহান, যিনি সে সময়ে 18 ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের সাথে তিনি যুক্ত ছিলেন এবং সার্চ অ্যান্ড রেস্কিউ যে অপারেশনটি হয়েছিল সেই অপারেশনের একমাত্র মহিলা সেনা কর্মকর্তা হিসেবে তিনি যোগ দিয়েছিলেন এবং পরবর্তীতে তিনি এই ঘটনার প্রতিবাদেই সেনাবাহিনী থেকে চাকরি ছেড়ে দেন, অবসরে চলে যান এবং তিনি বেশ কিছু ঘটনার সাক্ষী, বেশ কিছু পর্যবেক্ষণ তার সাথে আমার ইতিমধ্যে যে কথাবার্তা হয়েছে তাতে বেরিয়ে এসেছে। তো আজকে আমার অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন শাহনাজ জাহান। তিনি 52 বিএমএ লং কোর্সে অংশ নিয়েছিলেন। তিনি চাকরি করেছেন খুব অল্প সময়, 2003 থেকে 2009, কিন্তু এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। ক্যাপ্টেন শাহনাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর কনক সরোয়ার। তো আসলে আপনার কাছ থেকে আমি শুনতে চাই, কারণ আপনি জানেন যে ইতিমধ্যে বেশ কয়েকজন সঙ্গে আমি কথা বলছি, আমি বেশ আরো 3-4 বছর আগে থেকে অনেক রকমের কাজ করছি এই হত্যাকাণ্ডটি নিয়ে। অর্থাৎ সেনাবাহিনীর ওই যে ব্রাদার ইন আর্মস বা সেনাবাহিনীর মধ্যে যে মহব্বতের কথা বলা হয়, সেই মহব্বতের কিছু দেখছি না, বরঞ্চ দেখা যাচ্ছে আমরা যারা সিভিলিয়ান তারাই এই 57 জন সেনা কর্মকর্তার হত্যাকাণ্ড এবং এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি মাত্রায় আমরা অনেক বেশি কষ্টবোধ করি বা আমরা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কেন হচ্ছে। তো বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সাম্প্রতিক সময় মেজর সুমন বিস্তারিত বিবরণ দিয়েছেন। আপনিও ওই সময় ভেতরে ছিলেন এবং আপনার একটি বক্তব্য ওই সময় বেশ আলোচিত হচ্ছিল। আমি যদি একটু প্রথমে যদি বক্তব্যটা শুনে আমাদের দর্শকদের সুবিধা হবে আপনাকে বুঝতে। দর্শক, সেই সময় ক্যাপ্টেন শাহনাজ একটি বক্তব্য দিয়েছিলেন, আমার ধারণা এই বক্তব্য দিয়ে তিনি বেকায়দাও পড়েছিলেন। আর যদি ক্যাপ্টেন শাহনাজ, আমি তো আপনার কাছে শুনি, আপনারা গেলেন সেখানে বিডিআর এর ঘটনা যখন শুরু হলো, কোথায় ছিলেন, আপনারা কি শুনলেন, কিভাবে গেলেন, কি হলো, জাস্ট আমি দর্শক আমি আপনার কাছ থেকে শুনবো। আমার কাছ থেকে শোনা, হ্যাঁ, আমারও সেই উদ্দেশ্য, যে কারণে আসলে আসা। দুইটা ছোট্ট কারেকশন দিব কারণ ভাই, একটা হচ্ছে যে আর্মির ভিতরে মানুষের আসলে মহব্বত আছে, প্রচন্ড প্রচন্ড রকম আছে, প্রচন্ড মানুষ কেঁদেছেন, কিভাবে মানুষ কেঁদেছেন সেটা আমার নিজের দেখা। এখন পর্যন্ত তাদের বুকে ভার বোধ হয়, কিন্তু আর্মি একটা ডিসিপ্লিন ফোর্স, আইএসপিআর এর মুখেই কথা বলতে হয়। তো সেই জায়গায় আমিও একটু কথা বলি, কাঁদবে হচ্ছে সাধারণ মানুষ, আমার মতো মানুষরা। অস্ত্র হাতের মানুষরা কেন কাঁদবে? আপনি যদি দেখেন যে মেজর সুমনকে নিয়ে ইলেকট্রিক শক দিয়েছে তারা, মানে এইটাই বলছি আর কি, যে এই যে অধপতন, এই যে জায়গা, যেটা কেন হচ্ছে রে ভাই? আমার 57 জন অফিসার মারা যাওয়ার পরে আমার কনস্পিরেসিটা তো ক্লিয়ার, অলমোস্ট ক্লিয়ার, তারপরেও এরকম একটা ফ্যাসিস্ট গভর্নমেন্টকে আমি কেন সমর্থন দিয়ে রাখবো 15 বছর? ফিউ পিপল, মানে এটা আসলে আমি একটু পরে আসছি, আমার রিসার্চ বলছে ফিউ পিপল, কারণ আমার কোর্সমেটদের সাথে এখনো কথা হয়, দেখা হয়, তাদের তো মানে পালসও জানি, হ্যাঁ, আমার মনে হয় না ফিউ, এবং এমনকি এখন পর্যন্ত পুরো জিনিসটা সবাই জানে না এখনো, কিন্তু পিলখানার হত্যাকাণ্ড নিয়ে তারা পড়ছে, শুনছে। এই কারণে আমার আশা যে মেজর সুমন স্যার যে কথাগুলো বললেন তাকে যোগ করার এবং সাপোর্ট করার মতন আমারও কিছু কথা আছে, সেই কথাগুলো আজকে আমার বলার সময় হয়েছে, সুযোগ হয়েছে।
সেজন্য বলে আসেন। 2009 থেকে এ পর্যন্ত ধরেন 10 বছর যদি ধরি, 9 থেকে কত 10-14 বছর না, 9 থেকে 24 ধরেন 14 বা 13 বছর, 13 বছরে 26টা ব্যাচ কিন্তু আর্মিতে জয়েন করছে বিএমএ তে। এই 26টা ব্যাচের কাছে অলমোস্ট এই ইতিহাস কিন্তু অজানা। এই 26টা ব্যাচ কিন্তু আপনাদের মতো ওই ফিলিংসটা তাদের কাজ করবে না, মানে তারা বুঝবেও না অনেক কিছু যে কেন হয়েছিল কি হয়েছিল। তো আপনি শুরু করেন, আমি আপনার কথা শুনি। ধন্যবাদ। আসলে আমার আজকে মূলত আমি যে টপিক যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমার এক্সপিরিয়েন্স, একদম আই উইটনেস। যেহেতু সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনের আগে তো কেউই মানে আর্মি থেকে আমরা তো আর কেউ ভেতরে ঢুকতে পারি নাই, রাজনৈতিক নেতারা অনেকেই ভেতরে ছিলেন শুনলাম মেজর সুমন স্যারের কাছ থেকে। আমার এক্সপিরিয়েন্সটা যখন আমি প্রথম ওই দিন মেজর সুমন স্যারের কথাগুলো শুনলাম, মনে ছিল যে নিজের চোখের সামনে প্রতিটা মুহূর্ত দেখতে পাচ্ছিলাম এবং প্রতিটা কথাই সত্যি এবং আমার এক্সপিরিয়েন্সের সাথে খাপে খাপ মিলে যাচ্ছে। প্লাস আমার যে বক্তব্য সেটা হয়তো কিছুটা অগমেন্ট করবে, পাশাপাশি আরো কিছু প্রশ্ন আমার মনে সবসময় ছিল। আমার আশা যে এই ধারাবাহিকতায় অন্য কোনো অফিসার এসে আরো কিছু ইনফরমেশন দিবেন এবং পূর্ণাঙ্গ একটা চিত্র আমরা দেখতে পাবো, যেটা আসলে তদন্ত কমিশনের দেওয়ার কথা ছিল, যেটা আমরা কখনোই হাতে পাইনি। হয়তো এখন আমরা সত্যটা জানতে পারবো, সেটাই আমাদের উদ্দেশ্য। সো যেদিন ঘটনাটা ঘটলো 24শে ফেব্রুয়ারি 2009, তখন আমি ঢাকা ক্যান্টনমেন্টে 14 স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, তার আন্ডারে 18 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, সেখানকার স্টাফ অফিসার অ্যাডজুটেন্ট হিসেবে ছিলাম। তো সাধারণত জুনিয়র অফিসার, ক্যাপ্টেন বা মেজরও অনেক সময় থাকেন, যে অ্যাডজুটেন্ট এই পদগুলো স্টাফ অফিসার এগুলো জুনিয়র অফিসাররা করে থাকেন। তো ওই দিনকার একটা বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। তার আগ পর্যন্ত মানে কোনো ক্লু নাই আমাদের কাছে, অ্যাটলিস্ট সেনাবাহিনীর কাছে, আমি আমার ইউনিটের কথা বলতে পারি, উই হ্যাড নো ক্লু যে এরকম কিছু হতে যাচ্ছে বা হবে। তো সেদিন সকাল 8টার সময় আমরা তো প্রথমে আমাদের পিটি হয়, পিটি হওয়ার পরে হচ্ছে আমাদের একটা পিরিয়ড ব্রেক থাকে, তারপরে হচ্ছে 8টায় আমাদের অফিস শুরু হয়ে যায়। তো আমি যখন অফিসে বসেছি 8:15 বা 8:20 দিকে আমার এমপি গেট, মানে যেখান দিয়ে হচ্ছে মেইন ইউনিট থেকে, মানে যে ইউনিটের এন্ট্রি পয়েন্ট আর কি, সেখানে সাদা পোশাকে দুইজন লোক, মানে আমাদের গেটটা দিয়ে ঢুকলেই 18 ইঞ্জিনিয়ার্স এর ডানে একটা পুকুর ছিল, ওই দিক দিয়ে নাকি লুকিয়ে মানে ঢোকার চেষ্টা করছিল ইউনিটে। তখন আমার এমপিরা তাকে ধরে ফেলার পর অনেকক্ষণ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। প্রথমে ওরা কল দেয় অ্যাডজুটেন্টকে, মানে আমাকে কল দেয় যে স্যার এরকম দুজন সাদা পোশাকের লোক ধরেছে, এরা কারা, মানে এটা আসলে খুব আনলাইকলি, এবং ওরা অনেকক্ষণ ধরে বলেনি যে ওরা কারা। পরে আমি নিচে নেমে গেলাম, এমপি গেটে গেলাম। পরে আমি বললাম যে ভালো মতো জিজ্ঞাসাবাদ করো। আবার আসার পরে আরো 10 মিনিট পরে জানলাম যে তারা ডিজিএফআই লোক। ইট হ্যাপেন অন 8:15 বা 20-এ। ফার্স্ট ফায়ার শুরু হলো কত 9টায় না? তো এটা পরে আমার কাছে মনে হয়েছে যে ওরা কি কিছু জানতো, ওরা কেন অত সকালবেলা 8টার সময়, পরে মনে হলো যে আচ্ছা এটা হয়তো বা একটা কাকতালীয় ঘটনা। কিন্তু আমি পরে অন্যান্য ইউনিটেও খবর নিয়েছি, সবার ইউনিটেই সকালবেলা ডিজিএফআই 2-1 করে লোক বসেছিল। তাদের কাজ কি ছিল, যে তোমাদের কাজ কি, যে স্যার আমাদের উপর আদেশ হচ্ছে যে যদি ইউনিটের ভিতরে কি কার্যক্রম হচ্ছে এটা রিপোর্ট করা, কারণ সেটা পরে জেনেছি আর কি। তো যাই হোক 9টার একটু পরে আমার মনে আছে যে আমার সিনিয়র অফিসার ছিলেন মেজর মাহবুব স্যার খুব উত্তেজিত হয়ে আমাদের মাঝখানে যে একটা করিডোরের মতো আছে সিওর অফিস অ্যাডজুটেন্ট, ওইখানে মানে যে স্যার বিডিআর নাকি ফায়ার ওপেন হয়েছে এরকম বলছিলেন। কর্নেল মুজিব স্যার আমাকে ফোন দিচ্ছেন, মুজিব স্যারকে মনে হয় চিনতেন, ওনারা ফোন দিচ্ছেন, ওনারা বারবার জিজ্ঞেস করতেছেন তোমরা কখন আসবা এরকম আর কি। আমরা বের হয়ে গেলাম সবাই, মানে কিছুক্ষণ ছুটাছুটি, তারপরে আমরা নিচে গেলাম। নিচে যে সবাই টেলিভিশন দেখছি আর কি, টেলিভিশন তখন দেখছি যে উত্তেজিত স্বরে বিভিন্ন গণমাধ্যম চারদিক থেকে বলছে ভেতরে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না, গোলাগুলির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা শুনেছি যে মানে খুবই আক্রমণাত্মক ভঙ্গিতে আসলে, হ্যাঁ, গণমাধ্যমগুলো বলছিলেন যে আসলে আমরা শুনেছি যে এই সেনাবাহিনীর অত্যাচারে সবাই অতিষ্ঠ, মানে সেখানে গুলির মতো। আজকে মনে হয় যে এগুলি কি সেখানে ছিল, হ্যাঁ, মানে এতটা আসলে নিউট্রালি বলতে পারতেন, কিন্তু এমন ভাবে আর্মিকে উপস্থাপন করা হচ্ছিল যে ডাল ভাতে টাকা দ্বারা মেরে খেয়ে ফেলেছেন, কিছু ইয়ার এসে এমন করে কথা বলছিল। ওই দিন সাদা কি ভেতরে মারা গেলেন নাকি গেলেন না সেটা আমরা জানতে পারলাম না। তবে এটা মনে আছে যে মেজর মাহবুব স্যারের কাছে এক অফিসার ফোন দিয়েছেন, স্যারকে নাকি তখন অলরেডি গুলি করে একটা মানে ইয়েতে, ওই যে আপনার ম্যান হলে তারা অলরেডি ঢুকিয়ে দিয়েছে, কিন্তু উনি তখন বেঁচে ছিলেন, উনি ভিতর থেকে কল দিয়েছেন।
ভিতরে, যে আমি কিন্তু এখনো বেঁচে আছি, ভিতরে আছি, তো তোমরা কি জানো যে কাউকে পাঠানো হচ্ছে কিনা? তখনও তার কিছুক্ষণ পরে উনি বলে, স্যার আমরা তখন কোনো অর্ডার পাইনি, আমরা বুঝতেছি না আমরা কি করবো। তখনও উনি বেঁচে ছিলেন, তারপরে আর ওনার হদিশ পাওয়া যায়নি। পরে তো রাতের বেলা ওই যে কামরাঙ্গীর চর দিয়ে ওনাদের বডিগুলো বের হলো, যেগুলো সকালবেলা গুলি করে ওনারা ম্যান হলে ইয়ে করলেন। আরেকটা জিনিস আমার মনে আছে, আমাদের সিও কমান্ডিং অফিসার আগের যিনি মেহেদী স্যার আবার 7 দিন আগে, মানে ঘটনার জাস্ট এই 7 দিন আগে ওনার পোস্টিং হয় বিডিআর পিলখানা হেডকোয়ার্টার। স্যার কেমন করে ছুটে বের হয়ে এসেছেন। স্যার এসে আমাদের ইউনিটে আসলেন, হাঁপাচ্ছিলেন। উনি বললেন যে আমি একটু দেরি করেছিলাম, মানে আমি মানে হয় না অনেকের দেরি হয়ে যায়, অনেক অফিসারের, মানে রেডি হতে ওনার দেরি হয়েছে। দেরি হয়ে উনি যখন মানে ইয়েতে উঠেছেন, জিপে উঠেছেন, তখন অলরেডি ফায়ার শুরু হয়েছে। তখন ওনার রানার বসে, স্যার এদিকে মনে হয় কোনো সমস্যা হচ্ছে। উনি পেছনে অন্য একটা গেট ছিল, যেটা নিউ মার্কেটের দিকে মনে হয় প্রবলি, উনি ওইটা দিয়ে খুব দ্রুত বের হওয়ার চেষ্টা, তখনও কিছু মানে জওয়ান হয়তো গেটটা লাগাচ্ছে, এরকম অবস্থায় উনি জিপটা নিয়ে চলে আসছেন। এবং ওনার মুখেও আমরা শুনলাম যে ভেতরে এই অবস্থা, সবাই অবাক হয়ে দেখছিলাম। তো সারাদিন আমরা এর মধ্যে কি একজন বলো যে এনডিটিভি দাও, তো এনডিটিভি দাও, কি নাকি শোনা যাচ্ছে এখানে নাকি র আছে। হ্যাঁ, র আছে, গতকালকে নাকি রয়ের লোকেরা ইয়ে করেছে, মানে ওই কথা কিন্তু আমরা ইউনিটে অলরেডি এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। অনেকে বলছে কি বলেন স্যার, কোথা থেকে কিসের রয়ের কথাবার্তা আবার আসছে, ফালতু কথা, এরকম কথাবার্তা হচ্ছে। তখন এনডিটিভিতে আমার মনে হচ্ছে, আমার স্পষ্ট মনে আছে, দুপুর 2টা বা 3টার দিকে ওরা অলরেডি দেখাচ্ছে যে শাকিল মারা গিয়েছেন। আমরা কোনো গণমাধ্যম, সেনাবাহিনীর ভিতরে কেউ আমরা সন্ধ্যা 6টার আগে জানতে পারিনি, কনফার্মেশন হয়নি। কিন্তু এনডিটিভি তো দেখাচ্ছে, এবং মানে অনেক কিছু লাইভ, মানে কতজন মারা গিয়েছেন, মানে বেশ কারেক্ট ইনফরমেশন এনডিটিভি দেখাচ্ছিল। কার মাথা থেকে আসলো সেটা আমার মনে নাই যে এনডিটিভি কেন অন করতে হবে। এন্ড দেন আমরা এনডিটিভি দেখলাম। সেদিন আর কি বোকার মতো আমরা বসে থাকলাম, আমাদের জন্য অর্ডার কি সবাইকে জিজ্ঞেস করছেন। এমআইএসটি থেকে বিভিন্ন অফিসাররা, তারা পাগলের মতো ছুটে আসছেন যে স্যার কি হচ্ছে, মানে আমরা কখন যাবো, মানে আমরা কেন এখানে ওয়েট করছি। তখন সিও বললেন, আমি অলরেডি ব্রিগেড কমান্ডারের সাথে কথা বলেছি, 46 ব্রিগেড মুভ করেছি, এটা ওদের ইয়ে, আমরা সেকেন্ড লাইন হিসেবে আমরা থাকবো। আগামীকালকে হয়তো বা আমাদের ভেতরে, এখনো ওনারা মারা যাননি, এটা ভুল কথা যেগুলো শোনা যাচ্ছে, বেশিরভাগই বেঁচে আছেন, আমরা একটা অপারেশন আগামীকালকে যাবো এমনটা শুনতে পাচ্ছি। তো সেই দিন কিন্তু আমরা কোনো মুভে যাইনি, মানে অর্থাৎ এই আপনি হয়তো বা জানবেন যে ঢাকায় ফুল ফ্লেজেড ডিভিশন নেই, মানে 3টা আলাদা আলাদা ব্রিগেড আছে, একটা সিগন্যাল ব্রিগেড আছে, একটা ইন্ডিপেন্ডেন্ট ইঞ্জিনিয়ার্স ব্রিগেড আছে, আর 46 ইনফেন্ট্রি ব্রিগেড আছে। এছাড়া বেশি এলিমেন্ট গুলো তো আছে, লাইক পিজিআর আছে, এসএসআর আছে। সো আমরা এটা একটা ইম্পর্টেন্ট না, আমরা একটা ব্রিগেড, আমরা একটা ফুল ব্রিগেড, তো আমরা মুভ করবো না 46 ব্রিগেডের পরে তাদের। তো ওরা যেহেতু আগে ওদের দায়িত্ব, তারপরে সেকেন্ড লাইন ডিফেন্সের জন্য আমাদেরকে ডাকা হবে, পরদিন ডাকা হবে এমনটা শুনলাম। তো সেই দিন আমাদেরকে অর্ডার দেওয়া হলো যার যার বাসায় চলে যাওয়ার জন্য। আর সে সময় আমার হাজবেন্ড ম্যারিড এট দ্যাট টাইম, মরহুম স্কোয়াড্রন লিডার আশরাফ ইবনে আহমেদ, সে ছিল সে MiG-29 এর পাইলট ছিল, 8 স্কোয়াড্রনে ছিল ওই সময়। MiG-29 এর ওই ইয়েতেই সে পোস্টেড ছিল আর কি। তো আমি বেসিক্যালি যেটা আপনার এখন হিরোজ লিভ ফরএভার যে গেটটা, তার ডান দিকে যে স্টাফ কোয়ার্টার আর কি, সেখানকার একটা বাসায় থাকতাম। তো মানে আমি ও এয়ারফোর্সে ছিল, আমি আর্মিতে ছিলাম, কিন্তু আমরা আর্মির বাসাটাতেই থাকতাম। তো সেদিন রাতের বেলা আর কি, মানে সবাই মানে নেভি থেকে শুরু করে পুরো বাংলাদেশের সব অফিসাররাই প্রচন্ড ব্যথিত, মানে তাদের যে কষ্ট বা মনের কষ্ট বা দুঃখ এবং প্রচন্ড রাগ যে কিভাবে এমন একটা ঘটনা ঘটতে পারলো, সেটা আসলে আমার চোখে দেখা। তো ওই সময়টাতে রাতের বেলা মনে হয় আমরা ডিনার করে টেলিভিশন দেখছিলাম, তখন আমি আশরাফকে জিজ্ঞেস করছিলাম যে কি মনে হয় তোমার, আসলে এক একজন এক এক কথা বলছে, কেউ বলছে রয়ের কাজ, কেউ বলছে যে না আসলে ওদের ডাল ভাতে ওদেরকে ইয়ে করা হচ্ছিল, এগুলো কি আসলে কথাটা কি, তুমি কিছু শুনেছো? আমার এটা মনে আছে যে আশরাফ খুব স্পষ্ট করে বললো যে আমার মনে হয় এটা রয়ের কাজ। আমি তখন বললাম যে যাও, বা মানে এটা কি, মানে কি ভিত্তি আছে? বলে না, একজনের কাছ থেকে শুনেছি। আমি কি আর্মির ভেতরে? আর্মির ভেতরে না। তো আমি বললাম তাহলে কোথায় শুনেছো? তো উনি একজন আত্মীয়ের নাম বললেন, সেটা আসলে ওনার এখনো ওনার সেফটি রক্ষার্থে আমি বলছি না, মানে উনি একজন সিভিলিয়ান এবং খুব ভালো প্রোগ্রামার, কম্পিউটার প্রোগ্রামার। উনি নাকি ওই দিন আশরাফকে ফোন দিয়েছে দুপুরের দিকে, ফোন করে বলেছে যে ভাই আমি তো মানে আমার মানে এটা মানে তাকে এটা শেয়ার করেছে, সেটা হলো যে সেই সময় নাকি ডিজিএফআই বেশ কিছু কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামারদেরকে হায়ার করেছিল এবং তারা একটা অপারেশন রুমে ছিল। মানে প্রথম যখন ফার্স্ট কিলিংটা হয়ে যায় সকাল 8টা 9
11টার মধ্যেই মানে বেশিরভাগ লোক মারা যায়। এরপর অনেকে অনেক জায়গায় ছড়িয়ে যায়, এবং এটা ওরা আগে থেকেই জানতো যে এটা তো বিভিন্ন কোর্স ক্যাডার করা অফিসার না, কমান্ডো অফিসার আছেন। হ্যাঁ, কেউ কারো বাসায় লুকিয়েছিলেন, কেউ নাকি আমরা শুনেছি যে কবরস্থানের মধ্যে মাটি খুঁড়ে বসে নিজের যান বাঁচানোর চেষ্টা করছে, বিভিন্ন লুকিয়েছিলেন। এন্ড দে নিউ যে এখানে একটা লোককেও স্পেয়ার করা যাবে না, মানে সবাইকে মারতে হবে। তো সেটার জন্য ওনারা নিশ্চয়ই যে জায়গা থেকে ফোন করবেন, হেল্প চাইবেন, দ্যাটস ফর শিওর। তো ওনারা যখন কল করছেন, ওই কল ইয়েটা ধরে তাদের জিআর বের করে দেওয়া ছিল এই প্রোগ্রামারদের কাজ। কিভাবে, কি টেকনোলজি আমি জানি না, হ্যাঁ, কিন্তু আমি মনে করি না যে আশরাফ আমাকে মিথ্যা বলেছিল। এন্ড এবং তখন বললাম যে ওনারা কি মানে দেখেছেন যে কে ওনাদেরকে বলছে না, ওরা একটা ভয়েস শুনতে পেয়েছে শুধু, ওরা নাকি সবাই একসাথে বসেছিল। ওরা মানে যেই লোকটার একটা দেওয়া হচ্ছিল তখন, মানে যে লোকটার মানে নাম বলা হচ্ছিল বা এর নাম্বার থেকে বা এই কল থেকে একটা ইনফরমেশন থেকে দিচ্ছিল, ওনারা জিআর বের করে দিচ্ছিলেন। তখন ওই সবগুলো জমান গিয়ে ঠিক ওই পয়েন্ট থেকে ওই লোকটাকে বের করে তাকে মারছিল। এরকম বর্ণনা পরবর্তীতেও আমি পরদিন যখন আমি সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশনে যাই, যেহেতু আমি জিনিসটা 24 তারিখ রাতেই শুনেছি, আমি নিজে পার্সোনালি ইনভেস্টিগেট করি, যেহেতু আমি শুনেছি, মানে আসলে তখন কোনো কিছুই, যে এখন যেমন একটা অবস্থা গেল না কিছুদিন আগে, এটা গুজব তো এটা রাইট, তখন আমাদের অবস্থা তাই ছিল যে এটা বলেছে কিন্তু আসলে কি সত্যি নাকি আমাদেরকে বিভ্রান্ত করার জন্য বলেছে, এরকমটাও মনে হচ্ছিল। যে যাই হোক, ওই দিনকার রাতের ঘর, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আমার জন্য, যে আশরাফ ওই কথাটা আমাকে বললো এবং সিরিয়াসলি বললো, এবং যে রিলেটিভটার নাম সে আমাকে বললো সে মিথ্যা কথা বলার লোকরা বা কথা না আর কি। এন্ড দেন পরদিন ছিল 26 তারিখ সকালবেলা আমাদের জানানো হলো যে আমরা অপারেশনে যাচ্ছি। কি অপারেশন? এখনো বিভিন্ন জায়গায় পরিবারগুলো আটকা পড়ে আছেন, তাদেরকে আমাদের বাঁচাতে যেতে হবে। সো ইয়ারা আগেই আছেন। আমাদের প্রথম কাজ হবে আবাহনী মাঠে যাওয়া। আমরা এখান থেকে বিভিন্ন বাসে, লরিতে এবং জিপে করে আমাদের অলমোস্ট ফুল ব্যাটালিয়ন, মানে যারা যারা ওখানে প্রেজেন্ট ছিল তারা যাবেন, এবং ওখান থেকে মানে বিভিন্ন টিম গুলা ভাগ হয়ে কেমন করে অপারেশন করবেন সেরকম একটা ব্রিফও আমি পেলাম। আমার স্পষ্ট মনে আছে যে একটা সাদা কাগজে মেজর মাহবুব স্যার ছবি আঁকলেন যে স্যারের সাথে আমার যে টিমটা, আমি যেভাবে কাজ করবো আর কি, সেটা হচ্ছে যে আমরা ঢুকে কোথ বা যেটা আর কি অস্ত্র যেখানে থাকে অস্ত্রাগার, সেটার কন্ট্রোল নিব, সেখানে অ্যামিউনিশন ডাম থাকবে সেটার কন্ট্রোল নিব। আমাদের বেসিক্যালি এতটুকুই কাজ। এই ডানে কতটুকু রাস্তায় কতটুকু যেতে হবে, এর মধ্যে কেউ গুলি করলে কি করতে হবে। তো প্রথমে আমাদের প্রশ্ন আসলো যে সবার তো জ্যাকেট লাগবে, বুলেট প্রুফ জ্যাকেট লাগবে। তো ইঞ্জিনিয়ার্স ইউনিট গুলাতে আসলে এই ধরনের অবস্থার জন্য তো সেনাবাহিনী ঠিক প্রস্তুত থাকে না। আমাদের তো ফিল্ড ওয়ার্কের জন্য, মানে এমনই একটা অ্যাবনর্মাল ঘটনা, এমন একটা আকাশ থেকে পড়া উদ্ভট ঘটনা, আমাদের কাছে বুলেট প্রুফ জ্যাকেটও ছিল না। সেই জ্যাকেট অন্য থেকে আনানো হয়েছিল, ময়মনসিংহ থেকে মনে হয় দুপুর নাগাদ একটা ইউনিট থেকে খুব জরুরি ভিত্তিতে আনানো হয়েছিল। শুধু আমরা যারা অফিসার, যারা মানে রিয়েলি ভেতরে ঢুকবো, তাদেরকে একটা করে বরাদ্দ দেওয়া হলো। সিও পড়লেন, সাদা পড়লেন, আমি পড়লাম। তো সেখানে প্রথমে আমাদেরকে এটা মনে আছে যে ব্রিগেডিয়ার ওয়াহিদ স্যার, কথার মাঝখানে আসলে একটু ব্যাক কথা বলি, এটা একটা আশ্চর্য কথা, আমি পরে এর জন্য বলে রাখছি যে আমাদের যতটুকু আমি জানি যে সিগন্যালসের ব্রিগেড কমান্ডার এবং আমাদের যে ব্রিগেড কমান্ডার দুজনই কিন্তু নতুন পোস্টেড ছিলেন। মানে এই ঘটনাগুলো একটু আশ্চর্য না, সবাই নতুন পোস্টিং। আমাদের যে সিও মেহেদি স্যার কোনো কথা নাই বার্তা নেই, এইভাবে সিওদের পোস্টিং হয় না। একদম 7 দিন আগে, মানে আমরা কোনো টাইম পেলাম না, একদিনের মাঝখানে ব্রিগেডে পোস্টিং হয়ে চলে গেল। মানে এরকম অনেকগুলা পোস্টিং আমরা দেখেছি। তো এবং ওয়াহিদ স্যারকে আমার মনে হয়নি যে হি ইজ রিয়েলি মানে ইন পেইন, মানে ওনার ছিল, ওনার কোর্সমেটও ভেতরে ছিল, কিন্তু আমাদের তো জুনিয়র, আমাদের তো কোনো কোর্সমেট নাই। কিন্তু আমরা যেভাবে কান্না করছি, চিৎকার করছি, রেগে যাচ্ছি যে আমরা কেন এখনো ভেতরে ঢুকিনি, এটা আমরা আমাদের দেখিনি। আমি জানি না তার কারণ কি, কিন্তু উনি আমাদেরকে ডাকলেন, সবাইকে আমরা সবাই ফলো ইন করলাম। তুমি প্রথমে বললেন যে আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। তোমার এটা স্পষ্ট মনে আছে, আমার বলতে হবে, আসলে সত্যি কথা একটা না একটা বড় সময় বলতেই হয়। এটা আমাদেরকে খুবই কষ্ট দিল, যেটা কেমন কথা,
এটা ভালো হয়েছে, যেটা হয়েছে সেটা ভালো হয়েছে। হয়তো আমরা কিছু মিন করতে চাইছেন কিনা জানি না, কিন্তু আমরা ওই এবং তোমরা ধৈর্য ধরো, তোমরা শান্ত হয়ে, এত বেশি উত্তেজিত হওয়ার কিছু নাই। এমআইএসটি অফিসার তোমাদেরকে কে আসতে বলেছে? তোমরা কেন আসছো? তোমাদের তো এখানে অ্যাটাচমেন্ট না, তোমরা কেন বলছো না স্যার আমরা আসছি, আমাদের এখন পড়াশোনা করার দরকার নেই, আমরা এখন এদেরকে ভাই বাচ্চাদের বাঁচাতে যেতে হবে। এটা কিসের আবার কিসের আবার বিদ্রোহ, কি কথা এগুলো? তেমন কতগুলো জিনিসপত্র হলো আর কি। তারপরে ফাইনালি আমরা বাসে করে আবহাওয়া বাসে গেলাম। এই ভদ্রলোক এখন কোথায়? ওই ওয়াহিদ সাহেব কোথায় এখন? আমি আসলে জানি না। আমি গত 15 বছর ঠিক কোনো কি এক অভিমান বা কি এক কষ্টে আমি জানি না, আমি কোনো খবরই নেইনি যে কে কোথায় আছেন। কারো পেছনে লাগতে যাইনি, কোনো কিছু করতে যাইনি, কারণ আমাদের এটা ছিল যে আমরা হেরে গেছি, আমরা কাউকে বাঁচাতে পারি নাই, সবাই মারা গেছেন অ্যাবসলিউটলি। ধরে যারা বাঁচার কথা ছিল, যারা ট্যাঙ্কির নিচে চলে গেছেন, তাদেরকে ধরে মারতে হলো। ফেলিয়ারের তো একটা সীমা থাকা দরকার। এটা ফেলিয়ার অ্যাবসলিউটলি, ইনফ্যাক্ট দে ডাইড ইন আওয়ার কাস্টাডি। দ্য ট্রুথ ইজ, আমরা কর্ডন করেছিলাম, ভেতরে কিলিং হলো, আমাদেরকে ভুল ইনফরমেশন দেওয়া হলো যে আদেশের জন্য অপেক্ষা করো। কোন সিভিলিয়ান আশেপাশে থাকা, আমার কাছে তাই মনে হয়েছে। লাস্ট টাইম মনে হচ্ছে যে স্যার দে ডাইড ইন আওয়ার কাস্টাডি। আমরা চারদিকে 2 কিলোমিটার দূরে যে বললেন সুমন স্যার, তাদেরকে অর্ডার দেওয়া হলো যে 2 কিলোমিটার দূরে তোমরা চারদিকে কর্ডন করে রাখো। সমস্ত সিভিলিয়ানদেরকে ওখান থেকে সরিয়ে ফেলা হলো। কেউ ভিডিও করবে, ছবি করবে, তার কোনো উপায় থাকলো না। এই লোকগুলো অসহায়ের মতো মারা পড়লো। তো আচ্ছা, এটা হয়তো বা আমি ওয়াহিদ স্যারের বিষয়টা যে এই জন্যই আসলো যে স্যারকে আমরা ওরকম কষ্ট পেতে দেখিনি। পরবর্তীতে আমি যখন চাকরি ছেড়ে দিই, আমি ওনার ইন্টারভিউতে গিয়েছিলাম এবং এই বিষয়ে ওনাকে কিছু কথা বলি যে আপনার এক্সপ্রেশন বা ইয়েটা আমার কাছে ভালো লাগেনি, সেটা আমি ওনাকে বলেছিলাম। তো তারপর আমি গল্পটাতে আসি। আপনি তো ফেসবুকে আমার সেই পোস্টটা পড়ে থাকবেন যে 26 তারিখে কি হলো, যে সারাদিন আমরা আবাহনী মাঠে বসে আছি। আমি একটু পরপরই স্যার দিকে জিজ্ঞেস করছি যে স্যার আমরা কখন ঢুকবো বা কখন অপারেশন শুরু হবে? দুপুর গড়িয়ে যাচ্ছে, রাত, এর মধ্যে শুনলাম ট্যাঙ্ক আসছে। একটু পরে কয়েকজন অফিসার হাসতে হাসতে বললো যে ট্যাঙ্ক আসছে, কিন্তু ট্যাঙ্কের সাথে তো গোলা আসে নাই। বুঝছো না, সব তো সিনেমা দেখানো হচ্ছে। মানুষজন বুঝে ফেলেছে আর কি। মানুষজন তো আসলে 2 এ 4 মেলানো সম্ভব। এটা যে একটা আমাদের যে অর্ডার তার আসবে না, আমরা বুঝে ফেলছি। আর আগের দিনে আসলে মানুষ সবাই প্রায় মারা গেছে। তো ভিতরে তো পরিবার আছে, আমরা তো ঢুকবো, তাদেরকে তো বের করতে হবে। এমন একটা অবস্থার মধ্যে বিকাল 5টা বেজে গেল। তখন আমরা শুনলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন, জাহাঙ্গীর কবির নানক, আমি যেটা শুনেছি আর কি, যে ওনারা নাকি ভেতরে যাচ্ছেন, ইনক্লুডিং সাম আদার রাজনৈতিক ব্যক্তিত্ববর্গ, তারা বিডিআর এর ইয়াদের সাথে কথা বলবেন, জওয়ানদের সাথে কথা বলবেন। এবং তারা কথা বলেছেন, গিয়ে নাকি বলেছেন তোমরা আমার সন্তান, তোমরা কথা শোনো, এরকম বলেছে। এরকম কথা বলি আমরা শুনছি। আমাদের এই সময় প্রশ্ন ছিল যে আমরা কি তাহলে আপনার সন্তান না? এভাবে সেনাবাহিনীর যে অফিসার, আমরাও তো আপনার সন্তান, স্বরাষ্ট্রমন্ত্রী সবাই সন্তান, যদি উনি ওইভাবে বলতে চান। এরকম নাকি উনি বলেছেন। এবং এটা একটা পলিটিক্যাল সলভের দিকে যাচ্ছে। সো উই আর নট সাপোজ টু and allowed to enter. যদিও আমরা অ্যাটলিস্ট আমাদের ইউনিটে আমরা তো সবাই অস্ত্র, অ্যামিনিশন, এতগুলো তাজা অফিসার, সবাই রেডি ছিলাম, সবাই প্রচন্ড ক্ষিপ্ত ছিল, কিন্তু সবার মাথাও ঠান্ডা ছিল যে আমাদের কাজ হবে ভেতরে যে ওনাদেরকে বের করা। এটা তো খুব কঠিন অপারেশন না। ইনফ্যাক্ট 3টা ব্রিগেডের জন্য এমন কোনো কঠিন কিছু না, কিন্তু সেই অর্ডার আমরা পেলাম না। বিকাল 5টা বা 6টার দিকে আমার মনে আছে, যেরকম আমি দাঁড়িয়ে আছি, তখন ক্যাপ্টেন আশিক স্যার, হ্যাঁ, উনি আমার ইউনিটের ইঞ্জিনিয়ার স্যারই, উনি আবার ইয়ারি পোস্টিং এর র্যাবে গিয়েছিলেন। তো স্যার ওই হাজারিবাগের ওখান থেকে কিছু যে পালিয়ে বিকাল 5টা 5:30, ওই সময় তো 5:30 দিকে, হ্যাঁ রাইট, ফেব্রুয়ারিতে, তখন মাগরিবের ওয়াক্ত, সন্ধ্যা হয়ে গেছে। তখন আমি কিছু গাড়িতে করে কিছু নিয়ে আসলেন, বেশ কিছু 2-3টা পিক আপে করে বেশ কিছু ধরে নিয়ে আসলেন, ওই যে যারা পালিয়ে যাচ্ছিল ওয়ালটপকে, হাজারিবাগের সাইড থেকে। তো সেই সময় এরকম উনি এসে ঢুকেছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দেখতে পাচ্ছি যে আমরা এখানে সব উত্তেজিত, ওখানে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছি। 2জন সিনিয়র অফিসার 2টা কেমিস্টুলে এই আমাদের সামনে চুপ করে বসে নিয়ে গল্প করছেন, খুবই কাম, ওনারা খুবই শান্ত, ওনার সিনিয়র কেউ হবে। আমি তো অনেক জুনিয়র একটা অফিসার, আমি তো ওনাকে চিনি না ওনাদেরকে। তো আমি পাশে আরেকজন সিনিয়র স্যারকে বললাম, প্রবাবলি সালেহ স্যারকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনি কি জানেন যে এই 2জন অফিসার কারা? উনি বললেন যে উনি হচ্ছে ডিজি ডিজিএফআই, উনি হচ্ছেন ডিজি এনএসআই।
মানে দ্যাটস হাউ আই নো যে কেন আমি ওনাদের তো চিনি না, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে যে সেটা অন্ধকার ছিল, তো ওনারা তো সিনিয়র অফিসার নিশ্চয়ই ওনারা ছিলেন, আমাদের বড় কথা। তো তখন যাকে ডিজিএফআই বলছিলেন ওই স্যার উঠে আসলেন, উঠে এসে খুব আশিক স্যারকে বকা দিলেন যে তোমাকে কে বলছে এদেরকে ধরে নিয়ে আসতে, তোমার অর্ডার ছিল যে তুমি ওদের ধরে নিয়ে আসছো? আশিক স্যার লাইক এটা অর্ডারে কি আছে, পালিয়ে যাচ্ছে স্যার। আমরা তখন জানতাম না যে ওই যে নাটকীয় ভাবে বৈদ্যুতিক কানেকশন তখন খুলে দেওয়া হয়। হ্যাঁ, বেসিক্যালি তাদের কি কথা হয় রাজনৈতিক ব্যক্তিদের, যে তোমরা পালিয়ে যাবে, তোমাদের পালিয়ে যাওয়ার ফ্রি অ্যাক্সেস দেওয়া হবে, রাইট, ইউ জাস্ট গেট আউট অফ, মানে ওনারা বললেও প্রবলেম কথাবার্তা। তো ওদেরকে তখন ওই গেট খুলে দেওয়া হয়েছিল, অন্ধকার করে দেওয়া হয়েছিল, ওরা পালিয়ে যাচ্ছিল। সেই সময় স্যার না বুঝে ধরে নিয়ে আসছে। তো ধরে নিয়ে আসছে, এখন ওইটা একটা, এবং এদের মধ্যে কিন্তু কিলারও থাকতে পারে, মানে এরা কিন্তু উইটনেস, আই উইটনেস ছিল, এটা আমার মনে আছে। তখন আমাকে কি করা হবে বোঝা যাচ্ছিল না। শেষে আমার সিইও ছিলেন না, অন্য একজন অফিসার, আমার সিনিয়র অফিসার, সেটা এখন ঠিক মনে পড়ছে না, মানে স্যার, মানে আমি জানতে পারলাম যেটা আমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে কি, যে আশিক স্যারের কাছ থেকে ওই এগুলোকে, বন্দিগুলোকে, মানে এদেরকে, প্রিজনারদেরকে বুঝে নিয়ে তাদের ব্যাগগুলো চেক করে ওখানে মানে কোনো মেটাল টাইপের কিছু আছে কিনা, কারণ যদি মেটাল টাইপের ওগুলো দিতে পরে নাইফ বানাতে পারে বা ওইরকম জিনিস ছাড়া ওইটা চেক করে করে ওদের ব্যাগগুলো দিয়ে ওদেরকে একটা পুলিশের ভ্যান আনা হলো, নীল কালারের ওই যে বড় যে পুলিশের বাসগুলার মতো, ওই বাসে ওদেরকে তুলে দেওয়া হবে। অনেক মানে আমার মনে আছে যে 25-30 জন তো হবে। তো এরকম আমার রানার ছিল আনোয়ার, ওদেরকে আমি লাইন ধরে দাঁড় করালাম। তো তখন আমরা ক্ষিপ্ত, মানে আমরা কার উপরে রাগ ঝাড়বো। এক স্যার এরকম বলছিলেন যে তোদেরকে মেরে ফেলবো, তোরা আমার ভাইকে মারছিস, এরকমও বলেছে। ওইখানকার কিছু হবে, বাকি ওদেরকে সরে নিয়েছে, এই তুমি সরে আসো, তোমার মাথা গরম হয়ে গেছে, সবার হাতে এখন অ্যামুনিশন। তো আমি কাছে থেকে একজনকে জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি আসলে মারছো স্যারদেরকে? তো সে আমার দিকে ঠান্ডা চোখে তাকায় বললো, স্যার আমরা কেউ কেউ নিজে মারছি, কেউ কেউ আমরা মারি নাই, আমাদেরকে বলছে যে এরকম সেরকম শুনছি। তা আমি বললাম তোমরা ডেড বডি গুলো দেখছো ভেতরে কতগুলো ডেড বডি আছে? ওই স্যার অনেক ক্লাস স্যার। মানে ওর কথা শুনে আমার মনে হচ্ছিল না যে ও ওরকম ক্ষিপ্ত বা ওরকম একটা বিদ্রোহী বা ওকে ঘৃণা করে। মানে ব্যাপারটা হচ্ছে একটা পরিস্থিতির শিকার আর কি, অনেকে করছে স্যার, অনেকে করে নাই। বডি আমাদেরকে যেখানে যেখানে ওদেরকে সরাতে বলছে তোমরা বডিগুলো করে, স্যার আছে স্যার, রুমে রুমে আছে, রুমে রুমে রাখা আছে। মানে মানে ওরা সবাই একটা ভাব দিচ্ছিল যে আমরা জানি না যে মানে কি আমাদেরকে অর্ডার দিচ্ছিল, সবার তো মুখ ঢাকা ছিল, আমাদেরকে যেরকম বলছে আমরা করছি স্যার, এরকম একটা ব্যাপার ছিল। তো হারবার আমি একটু দূরে বসেছিলাম, ক্যাম্পস্টুলে বসেছিলাম, আনোয়ার বেসিক্যালি ওদের ব্যাগটা চেক করছিল, দূর থেকে দেখাচ্ছিল। তো ওদের ওই একটা দুটো আমি গিয়ে দেখেছি, একটু লাইটও একটু কম ছিল। তো আমি দেখলাম যে অনেক শাড়ি, সবার ব্যাগের মধ্যে শাড়ি, 4-5টা করে। ট্রাস্ট মি, মানে হচ্ছে কি তখন আমাদের ব্রেন এমনই উত্তেজিত ছিল, ওগুলো যে ওরা লুট করে নিয়ে যাচ্ছে এটা আমার মাথায় নেই। তো আমি বললাম তোমার ব্যাগে এতগুলো শাড়ি কেন? সে বলে স্যার আমি ওয়াইফের জন্য নিয়ে যাচ্ছিলাম, মানে ছুটির জন্য, আমার ছুটির নেওয়ার কথা ছিল, এখন যখন পালাইছি তখন ওগুলো নিয়ে বেরোয়েছি। তো প্রায় সবারই হাতে, এবং কয়েকটা জুয়েলারিও ছিল, জুয়েলারি খুব বেশি ছিল না, খুবই কম ছিল আমার যতটুকু মনে আছে। এবং আমি ইয়ে বলতেছিল যে মানে কি করবো স্যার এগুলো, আমি সব একসাথে করো, করে তাড়াতাড়ি ওদেরকে উঠাও। তো ওই জিনিসগুলা ওই ব্যাগের মধ্যে করে আনোয়ারকে আমি বললাম যে স্যার এগুলো কি করবো, আমরা ওখানে ফেলো, আগে এদেরকে উঠাও, এখন আমার সময় নেই, সন্ধ্যাও হয়ে যাচ্ছে, আমরা এখনো বুঝতে পারছি না যে কি হবে, আবার যদি তাও না হয় সেক্ষেত্রে আমাদের ব্যাক করতে হবে যার ইয়েতে ইউনিটে। তো ওদেরকে আমরা তুলে দিলাম। তো ওই কথাটা আমি লিখলাম যে ওই দিন যে গণভবনে আমাদের এক্স মিনিস্টার শেখ হাসিনার শাড়ি মানুষজন নিয়ে যাচ্ছিল, যে মানুষেরা আমাদেরকে বলেছিল যে না এদের ওরা বিডিআর মানুষ ভাই ভাই, তারপরে এরা আসলে জালিমিয়া করেছে, তারাই কিন্তু এই হত্যার প্রতিশোধ তারাই নিল। আলটিমেটলি তাই হলো না, 15 বছর পরে মানুষের হাতে ওনার সকল আসলে সময় দেখেন, আপনি খেয়াল করে দেখেন কেমন করে প্রতিশোধটা নেয়। এই শাড়ি নিয়ে সবাই ছবি দিল, সেই শাড়িগুলো দেখে আমি আর কি ইমোশনাল একটা পোস্ট দিয়েছিলাম যে সময় কেমন করে ফেরত আসে। আমার সেই শাড়িগুলির কথা মনে পড়লো যে এইভাবে ঠিক বিডিআরের শাড়িগুলো নিয়ে গেছে, উনি আমাদের না করলেন, আমরা যেতে পারলাম না, ভাবিদের বাঁচাতে পারলাম না। হ্যাঁ, আর আজকে ওনার নিজের শাড়ি মানুষজন নিয়ে যাচ্ছে, জিনিসটা খুবই খারাপ হয়েছে, এটা ইয়ে করার মতো না। কিন্তু ওই যে যে হিস্ট্রি আমাদের মনের মতো নরম না, সে খুবই কঠিন। এন্ড ওই দিন রাতে আর আমরা ঢুকতে পারলাম না, অনেক মহড়া হলো, ট্যাঙ্ক আসলো, আমরা ছিলাম প্রেজেন্ট, কিছুই হলো না, সবকিছুই আসলে ভেতরে আগে থেকে প্রি প্ল্যান, ভিতরে সবকিছু হচ্ছিল যেগুলো আমরা পরে জেনেছি।
তারপর দিন ওই দিন রাতের বেলা আমাদের যখন মানে ডিউটি ডিস্ট্রিবিউশন করা হয় আর কি, কমান্ডিং অফিসার কর্নেল লেফটেন্যান্ট মাহফুজ ছিলেন, তা আমাকে প্রথম ডিউটি দেওয়া হলো যে ভাবিরা যারা বের হবেন বা বের হয়েছেন ওই দিন সন্ধ্যা থেকে তো মনে হয় ওনারা বের হতে শুরু করলেন, ওনাদেরকে আর কি রিহ্যাবিলিটেশন মানে ওনাদেরকে সঠিক জায়গায় নিয়ে যাওয়া, ওনাদেরকে সান্ত্বনা দেওয়া, এই ডিউটি। তা আমি বললাম স্যার এই ডিউটি করবো না স্যার, মানুষকে আমরা মরতে দিলাম, এইটা সবাই বলেছে, আমি আজকে না সমস্ত অফিসার বলছে স্যার নিজের চোখে নিজেরা বাইরে দাঁড়িয়ে থেকে নিজের ভাইকে মরতে দিলাম, এখন আমি তাকে সান্ত্বনা দিতে যাব, এই কাজ করতে পারবো না স্যার, অন্য কাজ থাকলে দেন, আমি করবো না, আমি মহিলা দেখে করতে যাবো। তার বলে তাহলে কি আছে, ওই যে সার্চ এন্ড রেস্কিউ টিম যাচ্ছে একটা, ওইটাতে যাও, ওইটাতে তোমার ওই 46 ব্রিগেড মেয়ে করবে, আমাদের কিছু কম্পোনেন্ট দেওয়া হবে, তাহলে তুমি মাহবুব আর কয়েকটা সৈনিক এটাতে যাও। স্যার আগে গেছেন সকালবেলা, তো পরদিন সকালবেলা স্যার আগে স্যারের অ্যাডভান্স টিম নিয়ে চলে গেছেন, আমি কি কারণে পরে গেছে আমার মনে নাই। তা আমি প্রথম গেলাম, ভেতরে ঢুকলাম, ঢুকার সময় একটা ঘটনা মনে আছে। ঢুকার আগে আমি দেখলাম ঠিক আমি পিক আপে যাচ্ছিলাম, মানে পেছনে আমাদের অস্ত্র সহ এবং কি বলে মাইন্ড সুইপিং এর আমাদের কিছু আছে, যন্ত্র আছে, সেগুলা কি মনে করে আমরা নিয়েছি। আমি সামনে বসা, সামনে একটা খুব ঝাঁ চকচকে কালো গাড়ি, মানে খুব দামি গাড়ি, ওইরকম গাড়ি দেখা যায় না, একটা গাড়ি আমার ঠিক সামনে যাচ্ছে আর কি, বড় বেশ মানে বড় একটা গাড়ি। তা আমি আমার গাড়িটা ঢোকার সময় এমপি কে জিজ্ঞেস করছি যে গাড়িটা গেল এটা কার গাড়ি, তো ওরা বললো যে এটা স্যার এফবিআই গাড়ি, এফবিআই আসছে। সো দ্যাটস হোয়াই আই নো যে এফবিআই অলসো এন্টার্ড, যদিও আমরা এফবিআই কাছ থেকে বা কোনো জায়গা থেকে এখন পর্যন্ত কোনো তদন্ত রিপোর্ট পরে কখনোই আর পাইনি, বাট এটা শেখ হাসিনা বলেছেন যে আমরা প্রয়োজনে এফবিআই কে নিয়ে আসবো এই আর মামলার করার জন্য আর কি, তদন্ত করার জন্য। সো দেখে মানে এটা আমার চোখের সামনে দেখা, এবং আমি একটু মানে আকৃষ্ট হয়ে ধরে, আমরা একটা মিলিটারি অফিসার, আমাদের এফবিআই সিআইএ সম্পর্কে অনেক সিনেমা দেখা থাকে, আমি একটু খেয়ালও করেছি যে ওনারা আসলে কি করছেন। ওনারা আসলে মনে হয় দুজন লোক, ওনার একটু ডানে বামে কি দেখলেন, মানে খুব একটা অ্যাক্টিভ না কি, খুব অল্প সময় তারা ছিলেন, আমার মনে হয় ঘন্টা খানেক হবে না, একটা চক্কর দিয়ে ওনারা চলে যান। আচ্ছা, পরে ঢুকে আমি ব্যারাকে গেলাম, যেখানে আমাদের একটা ব্যারাকের মধ্যে 3 বা 4, ওইটা আমি তখন আমার মাথায় বাজ পড়ার মতো হলো যে ব্যাপার কি, এটা হচ্ছে কি, মানে দেখে বোঝা যায় না, ছবি তুলে যে মোছেন তা না, ল্যাপটপটা নিয়ে যাচ্ছেন, মানে কেন মানে অদ্ভুত মানে লাগলো। ওনারা আমার সাথে ঠিক কথা বলছে না, কমিউনিকেট করছে না, থাকে না যে একটা টিম মানে CID to আর্মির সাথে যে একটা কমিউনিকেশন থাকবে, মানে ওনারা একটু বিরক্তই হচ্ছেন যে আমরা এরকম গিয়ে দিচ্ছি, ওনাদেরকে আলামত দিচ্ছি। আমি পরে জেনেছি যে আব্দুল কাহার আকন্দ, আব্দুল কাহার আকন্দ, উনি ছিলেন CID টিমের হেড, যিনি কিনা শুধুমাত্র আওয়ামী লীগের আমলে থাকতে পারেন, অন্য আমলে কিন্তু উনি থাকেন না। ওনার আওয়ামী লীগের আমলে উনি বঙ্গবন্ধুর হত্যা মামলার করেছিলেন, পরবর্তীতে তাকে চাকরিচ্যুত করা হয়, আবার এই ঠিক বিডের ঘটনার আগে তার চাকরি পুনর্বহাল করা হয়। হি ইজ এ মাস্টার অন দিস ইজ হোয়াট আই আন্ডারস্ট্যান্ড। দেন ওইখান থেকে তারপরে এই ঘটনাটা হলো যেটা টিভিতে আপনারা দেখলেন। হ্যাঁ, আমরা তখন পিলখানার মেইন যে মাঠের বেশ খানিকটা সামনে গেলাম, তখন একটা সৈনিক দৌড়ে গিয়ে বলছে এটা কি পড়ে আছে, ওখানে একটা অস্ত্র পড়ে ছিল, ওই আপনার ঠিক যে জায়গাটাতে কামরুজ্জামান স্যার বললেন না যে ওনারা বের হয়ে আসলেন, কতগুলো লোক তাদেরকে গুলি করলো, আমি এই কথাটা ওই দিন মিলালাম যে ঠিক ওই জায়গাটাতেই কিন্তু ওই অস্ত্রটা ছিল, যে অস্ত্রটা আমি দেখিয়েছি, একটা আমাদের অস্ত্র, কিন্তু অস্ত্রটা সৈনিকটা পেলো। তো সৈনিকটা পেয়ে হাতে নিয়ে এসে বলে যে আমি তো আশ্চর্য হয়েছিলাম দেখে যে ওটার যে সিলিংটা এরকম মোটা একটা সিলিং, হ্যাঁ, মোটার মধ্যে লেখা টাইগার, মানে লেখা মানে কি ওটা দিয়ে লেখা না, মানে ওটা বুনা আর কি, বুনে ওটা সিলিংটা করা, জলপাই কালারের মোটা, মানে অলমোস্ট সামথিং লাইক 1.5 ইঞ্চি হবে, টাইগার লেখা, এবং ওটার মুখটা মানে সাথে আমাদের যে নজল থাকে, মানে রাইফেলের যে নজলটা মুখটা ওটার সাথে এভাবে করে বাঁধা। এটা অসম্ভব। আপনি যদি কোনো বিডিআর সৈনিক, আর্মির সৈনিক অফিসারকে ঘুম থেকে উঠে হাতে একটা অস্ত্র দেন, একটা সিলিং দেন, সে চোখ বন্ধ করে যেখানে সিলিং লাগায় ওইখানে কিন্তু পেঁচিয়ে তার সিলিং এরটা লাগাবে, ওই মুখের মধ্যে এটা বাঁধবে, এটা মানে একদম তার ট্রেনিং সময়, মানে এটা এমন ট্রেনিং, এটা করা সম্ভব না। ওইটা দেখে আমার আশ্চর্য লাগলো যে, তাই আমি বললাম ম্যাগাজিনটা খুলো তো, ম্যাগাজিনটা খুলে দেখলাম যে তখনও ভেতরে লাইভ অ্যামুনিশন আছে, মানে 30টা থেকে তো 30টা ধরে আর কি, আমার মনে আছে খুব সম্ভবত 14টা ছিল, গুনেছে কিভাবে স্যার 14টা আছে ভেতরে। তা আমি কি করবো, আমার করণীয় কি, আমি আবার সেটা CID টিমকে দিলাম,
সি এডিটিং কে বললাম যে এই দেখেন এরকম জিনিস পাওয়া গেছে মুখে মধ্যে এরকম বাধা এরকম, তাদের কাছে তো জিনিসটা জমা দিয়েছি। এবং ওই দিন যখন আমি ওইটা করছিলাম তখন কোথা থেকে কতগুলা ওই যে এনটিভির গণমাধ্যমের লোকেরা কোথা থেকে আসছিলাম ঠিক জানি না, ওনারা হয়তো বা এদিক সেদিক ঘুরে ঘুরে ওনারাও কিছু ফিল্মিং করার চেষ্টা করছিলেন। তো ওনারা হঠাৎ করে আসলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার হাতে এটা কি। তো তখন আমার মনে হলো যে মানে আসলে প্রথমত আইএসপিআর এর বিষয়টা আমি তখন ক্লিয়ারলি জানতাম না। I'll be honest with you, মানে আসলে আমি জানতাম না যেটা আইএসপিআর ছাড়া কেউ কথাই বলতে পারবেন না বা এরকম একটা রুলস আছে। খুব জুনিয়র ছিলাম। আর 2 নম্বর হচ্ছে যে বলা যাবে না কেন, মানে আমার আসলে আজকে পর্যন্ত আমার ভেতরে জিনিসটা এরকম যে এত রাগঢাক কেন। যাদের লোক থাকে, যাদের বেশি মানে মিথ্যা বলার কুচক্রি চিন্তা থাকে, তারা অনেক রাগঢাক করে কথা বলে, আমি কোনোদিনই বলতে পারি না। আমি এমন না যে খুব একটা ভালো মানুষ, আমার অনেক ভুল আছে, কিন্তু আমার ভুলগুলো আমি বলি যে এটা আমার ভুল। তা আমার মাথায় আসে যেটা বলা যাবে না কেন, দেখাই যাচ্ছে। আর দেখেন এই যে দেখেন একটা এই যে সিলিংটা, এবং এটা মানুষকে একটু বলা দরকার। এই ধরনের কোন সিলিং বাংলাদেশ আর্মি বা বিডিআর, অবশ্যই বিডিআর ইউজ করে, বিডিআর বাংলাদেশ আর্মি একই রকমই অস্ত্র ইউজ করে, এখানে আর্মি অফিসাররাই চালায় এটা, এবং এইভাবে এটা বাধা হয় না, এটা আমি বলেছিলাম। এবং সেটা তারা রাতের বেলা ব্রডকাস্ট করলেন। আমি আরেকটা দিয়েছিলাম, ফুটেজ দিয়েছিলাম। আরেকবার ওনারা আবার জিজ্ঞেস করেন আমাকে যে এই গাড়িগুলোর ব্যাপারে কিছু বলুন, এই গাড়িগুলোকে এইভাবে পুড়িয়েছে তারা। তো আমি বললাম যে দেখেন গাড়িগুলো কিভাবে পুড়েছে, মানুষ যখন বিদ্রোহে যখন গাড়ি পুড়ায় তখন কি হয়, এখানে একটু আগুন দেয়, একটুখানি জ্বলে যায়, তাই না? আপনার ঘরে ধরেন আপনি একটা গাড়ি নিয়ে বের হলেন, আপনার রাগে কেউ আপনার আগুন ধরলো, একটু সিট পুড়ে যাবে, ওগুলা পুড়ে এমন কালো হয়েছে, ওদের স্টিল গুলো পর্যন্ত গলে গেছে। এবং এটার জন্য একটা স্পেশাল পাউডার ইউজ করা হচ্ছিল। পরে শুনলাম এত মজুদ পাউডার তোমরা পেলে কোথায়? এতগুলো বিদ্রোহী, তোমাদের কাছে আগে থেকে পাউডার ছিল? তোমরা পাউডার নিয়ে বসেছিল? এই সবগুলোর মধ্যে পাউডার ছিটিয়ে তারপর তোমরা আগুন দিলাম। এবং গাড়িগুলো সব ড্রাইভ করে ধরেন আপনার কোন একটা গাছের নিচে আমি দেখি নাই, মানে একটা যেমন ডিজি স্যারের এতেই ওখানে একটা গোলঘর ছিল, গোলঘরের মধ্যে গাড়ি ড্রাইভ করে নিয়ে ওখানে গিয়ে পুড়িয়েছে। একটা ধরেন উপরে শেড আছে, এরকম জায়গায় এত কুল হেডেড ছিল তোমরা, এত সংগঠিত, এত যদি বুদ্ধি থাকতো তাহলে তার মানে লিডারের দরকার ছিল না। তো এটা পরিষ্কার বোঝা ছিল যে পরিকল্পিত লিডারশিপে কেউ ছিল, এবং মানে অ্যাবসলিউটলি ওদেরকে ওরা অর্ডারে কাজ করেছে। এই বেচারাদের আসলে দোষ নাই, মানে আমার ওইখানে এটা মনে হচ্ছে। এবং সেদিন রাতের বেলা এই আমার এনটিভিরা এইগুলা দেখিয়ে দিল। ইভেন অস্ট্রেলিয়া থেকে আমার বোন ফোন করে বলে তুমি এসব কথা কেন বলেছো, এই তোমার যদি কিছু হয়। আমি কি হবে, মানে সবাই তো শুনতে চাচ্ছে, আমার ধারণা নেই যে কেউ এটা শুনতে চাচ্ছে না, সবাই তো জানতে চাচ্ছে ভেতরে কি হচ্ছে। আমি তো দেখেছি, আমি জন্য বলেছি, কেন বলবো না? আই হ্যাড নো ক্লু যে এটা আসলে মানুষ জানতে চায় না, এটা তারা ক্লিন করে ফেলতে চায়, এবং এটা বড় একটা থ্রেট। এবং আমি পরদিন শুনলাম আপনি এটা বলার পরে আর্মি থেকে কোনো প্রতিক্রিয়া আসলে আপনার কথাটাই বলছি ক্যাপ্টেন শাহনাজ। আমি বক্তব্যটা প্রথমে দেখিয়েছি, আমি আবার একটু দেখাতে চাই দর্শকদের কাছে, আরেকটু ক্লিয়ার করার। প্রতিক্রিয়া আসলে আপনার অফিসারদের কাছ থেকে এক্স্যাক্টলি, মানে এটা আসলে ওই সময় যখন কিনা সমস্ত মিডিয়াকে ম্যানেজ করা হয়েছে, এক্সেপ্ট ইউ, আপনি তো ডেলটপকে রিপোর্টটা করে দিয়েছিলেন। হ্যাঁ, সমস্ত মিডিয়া ম্যানেজ, সমস্ত লোকজন ম্যানেজ, সবাই জানেও। ইনফ্যাক্ট আমি এক বোকা লোক, আমি কিছুই জানি না আগা পাশতলা, আমি ওখানে ওটা দেখে মানে ডাইরেক্ট বলে দিয়েছি। এটা মানে ওই সময় কিন্তু মানে দেখেন আজকে 15 বছর পরে আমরা জানি যে এখানে ব্ল্যাক ক্যাট ছিল, এখানে র ছিল, বাইরের লোক ছিল, আরো আসবে সবকিছু জানা যাবে। কিন্তু ওই দিন 27 তারিখে আমার ওই স্টেটমেন্ট কিন্তু পুরো জাতিকে একটা চিন্তায় ফেলে দিয়েছে যে ব্যাপার কি, এটা আবার কেমন কথা, তাই না? একটা কোশ্চেন তো হয়েছে। সেটা যে একটা প্রবলেম ছিল সেটা তো আমি জানি না। এবং কারা আসলে আমাকে দিলেন, মানে থ্রেট দিলেন। সেদিন রাতের বেলা আমি শুনলাম যে আমার সিও কমান্ডিং অফিসার, মানে এই বোকা অফিসার ক্যাপ্টেন, সে যে কথা বলেছে স্বাভাবিকভাবে তার কমান্ডিং অফিসারকে এটা দায় নিতে হবে, এরকমই হয়। জুনিয়ররা করে ভুল করলে সবসময় সিনিয়রদেরকেই দেওয়া হয়। তো আমি শুনেছি যে লেফটেন্যান্ট কর্নেল মাহফুজ স্যারকে ডিজিএফআই থেকে কল করে বলা হয়েছিল যে তোমার অফিসার তো খুব চ্যাম্পিয়ন, সে খুব স্মার্ট, সে এরকম বলতেছে যে সিলিং অন্য জায়গা থেকে আসছে, এখানে পরিকল্পনার মতন মনে হচ্ছে, এখানে কেউ প্ল্যানিং এ ছিল, বা এই যে বারুদ গুলা কোথা থেকে যুক্ত ছিল। তা আমরা কিন্তু এমনও ভাবতে পারি যে কোন ইঞ্জিনিয়ার্স অফিসার এটার সাথে যুক্ত ছিল, মানে বুঝেছেন, মানে আমরা শাহনাজকে এই জন্য ধরে নিয়ে যেতে পারি যে আমরা বলবো যে ওই যুক্ত ছিল। আচ্ছা,
তো স্যার একটা প্রচন্ড জেন্টেল মানুষ এবং স্যার এইসব জিনিসপত্র আমাকে ডিরেক্টলি বলেন নাই। আমি পরদিন আরেকজন অফিসার প্রবাবলি জাফর সাদিক স্যারের কাছ থেকে শুনলাম যে স্যারকে এরকম থ্রেট দেওয়া হয়েছে। স্যার আমাকে আসলে মানে স্যার বুঝতে পারছিলেন যে মানে এখন জুনিয়ররাই যা বলার বলবে, ওনারা তো আসলে অনেক কিছু বলতে চাইলো, মানে উনি আমাকে এটা নিয়ে কোনো খারাপ করেন, কোনো রিয়াকশন দেখেন, কিছুই বলেন নাই আমাকে। এবং সবচেয়ে যেটা খারাপ লাগছিল আমার আরেকটা জিনিস, ভালো কথা, খুব ইম্পর্টেন্ট এখন আমাকে এটা বলতে হবে। আমি জানি না মেজর সুমন স্যারের 44 রাইফেল ব্যাটালিয়ন, মানে ভেতরে যে 44 রাইফেল ব্যাটালিয়ন, এইখানকার অফিসাররা প্রবাবলি রিভোল্টের সাথে যুক্ত ছিলেন, মানে এই ফুল কিলিং এর প্রসেসে তারা যুক্ত ছিলেন, এরকম কথাবার্তা শুনেছিলাম ভেতরে যখন তারা ছিলেন। এবং মানে সত্য মিথ্যা জানি না, কিন্তু আমি একটা বাসা চেক করেছি, মানে আমাকে বলেছিলেন যে এই যে দেখেন স্যার, এই যে 44 রাইফেল ব্যাটালিয়ন স্যারের বাসা নাই, বাসায় কিছু হয় না, গিয়ে ঢুকে দেখেন ওনার বাসায় কোনো লন্ডভন্ড হয় নাই, আমরা করি নাই। মানে কথা ছিল যে ওনাদের বাসায় লন্ডভন্ড করা যাবে না। এই যেগুলো মনে আসছে আসলে মানে বলে দিচ্ছি আর কি। তখন যে শাম স্যার 44 রাইফেল ব্যাটালিয়নের শাম স্যার বের হয়ে পরে কিন্তু অনেক গল্প বললেন গণমাধ্যমে, যে আমাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে ওরা গুলি করতে চেয়েছিল, তারপর আমি মরি নাই। উনি যেভাবে আসলে কথা বলেছেন খুবই অবিশ্বাসযোগ্য, শুধু আমি বলবো না, মানে ওই সময় আমাদের যে কোনো কোর্সমেট, যে কোনো অফিসার, যে কোনো মানে মিডিয়াম বুদ্ধি আছে এমন কাউকে জিজ্ঞেস করেন, কেউ ওনার কথাটা বিশ্বাস করে নাই। এবং he was rewarded after that. He was DG SSF, প্রাইম মিনিস্টারের খুব কাছের জায়গায় উনি পেয়েছেন। এগুলো বোঝা যায় আসলে, মানে বোঝা যায়। আমার খারাপ লেগেছে, এগুলো আমার দাবি থাকলো নতুন করে বিচার করা, নতুন করে। অন্য দেশের মানুষ তারা আমাদের শত্রু, তারা আমাদেরকে মারবে, আমার দুঃখ নেই। রাজনৈতিক নেতা এদের কথা বাদ দিলাম, এরা তো মানে চোর বাটপাড়ার পর্যায়ে পড়ে, টাকা ছাড়া কিছুই বোঝে না, তাদের আদর্শ আজকে এটা কালকে ওটা। কিন্তু আমার ব্রাদার অফিসার কেন, কত টাকা আপনার দরকার হয়, বা কি প্রমোশনের আপনার প্রয়োজন হয়, বা ফ্যামিলি, এমনকি আমরা খারাপ ছিলাম সেনাবাহিনীতে যে আমাদের ব্রাদার অফিসারদেরকে মারার জন্য আপনার হেল্প করতে হবে কাউকে। আমি এখনো পর্যন্ত আসলে বিশ্বাস করতে চাই না আমার ভেতরে, কিন্তু ব্যাপারগুলো আসলে এমনই ভাবে প্রকাশিত হয়েছে, এমনই ভাবে আলোচিত হয়েছে, বা এমন ভাবে অ্যানালিসিসটা 2-4 মিলালে আসলে এটাই আসে। সবাই তো না, তাই না? যে আপনার ধরেন ডিজিএফআর কতিপয় বকে যাওয়া, আমি বলবো যে যাদের কাছে টাকাটাই আসলে মুখ্য। আমরা খুব খারাপ ছিলাম না, আমি 6,700 টাকা বেতন পেতাম, একটা সামান্য বাসায় থাকতাম, আমাদের এখনকার মতন যেরকম গাড়ি ফার্নিচার কিছু, কিন্তু আমরা খারাপ ছিলাম না, আমাদের সম্মান ছিল, মানুষ আমাদেরকে ভালো বলতো, যে জায়গাটা আমরা অনেকটাই হারিয়েছি। তো আসলে আমি একটু এখন হয়ে যাচ্ছি, মানে আমি কষ্ট পেয়েছি যে আমার ব্রাদার অফিসারটা আমার বিশেষ দিকে দিয়েছে। ফার্স্ট সার্কেল আমাদের কি অপরাধ ছিল, আমি তো বুয়েটে চান্স পেয়েছিলাম, ক্যাডেট কলেজের ছাত্রী, আমি পিএইচডি করতে বাইরে যেতে পারতাম। আই হ্যাভ চুজেন আর্মি বিকজ মাই মাম সেড যে দেশে যদি একটা মাত্র ভালো প্রতিষ্ঠান থাকে, কোন একটা অনেস্ট প্রতিষ্ঠান থাকে মামুনি, সেটা হচ্ছে আর্মি, তুমি এখানে যাও। And you broke our trust. You completely broke our moral. আল্লাহ মরতে হবে। আমি সেই অফিসারদের উদ্দেশ্যে বলতে চাই, সবাই কোটি কয়েক অফিসার আমাদেরকে, এই যে মেজর সুমন স্যার আজকে পালিয়ে বেড়াচ্ছেন, আমরা যারা চাকরি ছেড়ে দিয়েছি, মনে কষ্ট নিয়ে বসে আছি, আপনারা আমাদের বিশ্বাসকে কিভাবে ভাঙতে পারলেন? কি কারণে, কিসের জন্য, কেন 57 জন অফিসার এভাবে মারা পড়লো? এতগুলো সন্তান আমি অনেক জিজ্ঞেস করেছি, আপনি বিশেষ করে আপনি বন্ধ রাখেন, আমি অনেক জেনারেলকে জিজ্ঞেস করেছি যে স্যার কেন, আমি কি জানতে পারি? আপনারা তো অনেক সিনিয়র, হয়তো আপনারা জানেন, আমরা জানি না, যে আমি এতদিন পরে জানতে পারলাম। আমি শুনেছি কিছু যে ফজলানুর তাপসে অল্প কথা আসছিল। অনেক স্যাররা বললেন যে শাহানাজ ওদেরকে হয়তো বা প্রাণের ভয় দেখিয়েছিল, এমন হতে পারে না যে ওদের ফ্যামিলি মেরে ফেলবে, 44 রাইফেল ব্যাটালিয়ন। স্যার ওরা কেন হেল্প করলো, কেন করলো? তো বলে হয়তো ওদেরকে প্রাণের ভয় দেখিয়েছে। দ্যাট ইজ দ্য পয়েন্ট। আমাদের প্রাণের ভয় আছে জেনে আমরা ইউনিফর্ম পড়েছি। উই আর সাপোজ টু টেক এ বুলেট ইন দি ওয়ার জোন, রাইট? যখন দেশের সার্বভৌমত্বের প্রশ্ন আছে, অন্য দেশের লোক এসে এই দেশের রাজধানীতে এসে, দিস ইজ ওয়ার সিচুয়েশন। 57 জন অফিসার নাকি 71 মারা যায় না। আচ্ছা, দিস ইজ দ্য টাইম যেই জন্য আমাকে সারা বছর পে করা হয়, সারা বছর যে আমাকে ফ্রি খেতে দেওয়া হয়, থাকতে দেওয়া হয়, হ্যাঁ, গাড়ি ব্যবহার করতে দেওয়া হয়, পেট্রোলে করে এমিনিটি যেতে দেওয়া হয়, টু টেক দিস বুলেট, টু
আমার টু সেফগার্ড আওয়ার সভারেন্টি। কিন্তু ওই সময়ে আমরা কেন বিক্রি হয়ে যাবো? প্রাণের ভয় দেখালে কি? এই যে ছেলেগুলো মারা গেল 650 জন, ওদের প্রাণের ভয় নেই? ওরা কেন প্রাণের ভয় পেল না? সেটা কি আমার আর্মিদের পাওয়া উচিত ছিল? খুবই অল্প কয়েকজন মানুষ, আমি আবারও বলছি, কিন্তু আপনাদের এটা পাওয়া উচিত হয় নাই। ইউ আর সাপোজ টু সেভ। তাহলে আজকে এই 15 বছর জাতিকে এই দিনটা দেখতে হতো না। আর্মিদেরকে মেরে তিনি ক্ষমতায় আসলেন, আমাদের মুখ বন্ধ করে দিলেন, একের পর এক অফিসারদেরকে ফায়ার করা হলো, যারাই মুখ খুলছিল তাদের মেরে ফেলা হলো, অনেকগুলো কিলিং হয়েছে, আমি সেই কিলিং এর কথা আসছি। কিলিং করা হলো, তাদের মোরাল ব্রেক করে দেওয়া হলো, এবং লুটপাটের রাজনীতি শুরু হলো। 1000 কোটি টাকা তারা পার করলেন। এই যে আজকে 15 বছর পরে এসে আমরা দেশের অবস্থা দেখছি, এটা আমাদের দেখতে হতো না যদি না আপনারা আমাদের ব্রাদার অফিসারদের সাথে গাদ্দারি না করতেন, স্যার। সরি টু সে, বাট ইটস ট্রু। ক্যাপ্টেন শাহনাজ, এই বিষয়টি আমার কাছে স্পষ্ট যে কিছু সিনিয়রের পা চাটা নীতির কারণেই এই অবস্থা। এবং ধরেন আপনি যেটি বলছিলেন যে বাংলাদেশের মানুষ সেনাবাহিনীকে বলার আগে বলে দেশপ্রেমিক সেনাবাহিনী, ওই দিনটার জন্যই, এবং যে রেসপেক্টের জায়গাটা, যে আমরা মনে করি আমাদেরকে রক্ষা করার জন্য তারা জীবন দিবে। আমি যেটা দেখলাম যে আপনি 29 জুলাই 2009 আপনি অ্যাপেন্ডিক্স কে জমা দিয়ে স্বেচ্ছায় রেজিগনেশন দেন, এবং ওই দিন আমার রেসিডি হয়ে যায়, মানে ওই দিন আমি বের হয়ে যাই। আমি আসলে জমা দিয়েছি 28 তারিখেই। আচ্ছা, আমি যে কথাটা আবার ফিরত আসি, ওই আপনার যেদিন আমি আসলাম, হ্যাঁ, মানে আমার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন একদিনই হলো, তারপর দিন কিন্তু ওই যে সেনাকুঞ্জে বিখ্যাত শেখ হাসিনা এবং মইনু আহমেদ যে ইয়েটা ডেকেছিলেন, দরবারটা ডেকেছিলেন, সেই দরবারে আমার যাওয়ার কথা ছিল। তো সেদিন রাতের বেলায় তো আমাকে এনটিভিতে দেখানো হলো, এবং ওই থ্রেটের কথা স্যার শুনলেন। তো আমাকে সেভ করার জন্যই আমার ধারণা আমাকে ডিএসসিও ডেকে বললেন যে তোমার জন্য অর্ডার হচ্ছে, কালকে তোমার সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন নাই, তুমি কালকে ওই সেনাকুঞ্জের বাইরে একটা টিম, মানে কর্ডন টিম আর কি, মানে ভিতরে যাতে ওনারা নিরাপদে থাকতে পারেন প্রাইম মিনিস্টার্স, সেই টিম। এমনিতে তো পিজিআর এসএসএফ থাকবেই, মানে বাইরে একটা মানে সীমান্ত একটা রক্ষার একটা বলয় থাকবে, সেইটা তুমি পার্টি কমান্ডার, এখান থেকে লোক নিয়ে তুমি যাবা। এবং আবার খুব দরকার ছিল ভেতরে যে কথা বলার, আমার অনেক কিছু মনে জমে ছিল। আমি বললাম স্যার আমি একটু ভিতরে কি যেতে পারবো না? তুমি ইউ আর নট অ্যালাউড। স্যার জানতেন যে আমি অনেক সিরিয়াস কিছু বলতে পারি, বা আমার মনে হয় এই কারণে উনি আমাকে ওই ডিউটি দিয়েছিলেন। এবং আপনি জানেন যে ভেতরে যে 6 জন কথা বলেছিল তাদের সবাইকে বরখাস্ত করেছিলেন শেখ হাসিনা এবং মইনু আহমেদ। এবং আসলে ওই সময় আমি নিজে চাকরি ছেড়ে দিয়েছি। আমি তখন ওই 28 তারিখে আমি আমার হঠাৎ করে আমার মনে হলো যে আমরা হেরে গেছি, এখানে আর চাকরি করার মানে নাই, আর কি চাকরি করবো এখানে? সিনিয়ররা কিছু বলছেন না, ওনারা সবকিছু জানেন। হ্যাঁ, এখন এটা তো পরিষ্কার মেসেজ যে গোলজার স্যারের মতো মেরে ফেলছি মানুষকে, তোমরা যারা গোলজার হতে চাও তোমরা এখন চলে যাও এখান থেকে। তোমার আমাদের মেসেজ ক্লিয়ার, আমরা লাউড এন্ড ক্লিয়ার। এবং তারপর আমি এরকম শুনলাম যে এই সবগুলো অফিসার মানে পদক পেয়েছিলেন, ওনারা এত ব্রিলিয়ান্ট অফিসার ছিলেন, এবং ওনারা আগের 6 মাস বা 3 মাসের মধ্যে সবাইকে পোস্টিং করে ওই জায়গায় নেওয়া হয়েছিল। তো এটা কি আমরা এটাই ধরে নিব যে তারা সবাইকে, সমস্ত ব্রিলিয়ান্ট অফিসারদেরকে একসাথে করে মেরে ফেললেন? মানে আমার অনেক প্রশ্ন মনের মধ্যে মানে কাজ করছিল, আর খুব আবেগপ্রবণ হয়ে পেলে আমি বললাম যে ইয়ে নিয়ে আসো, যাও অ্যাপেন্ডিক্স জি আছে না, আমি বললাম যে নিয়ে আসো, ফিল আপ করি। তো ওখানে আমি লিখেছিলাম যে আই এম হাইলি ডিমোটিভেটেড অ্যাজ আই কুড নট সেভ মাই ব্রাদার অফিসার্স। আরো অনেক কিছু লিখেছিলাম যে জেনারেলি আর বাসায় নৃশংসভাবে সিভিলিয়ানকে এভাবে মারা, মানে এই সমস্ত জিনিস দেখার পরে আই মিন ট্রমা। এবং আমি এটাও লিখেছিলাম যে আই ডোন্ট থিঙ্ক ইন ফিউচার ইফ ইট হ্যাপেন্স ইনসাইড cantonment my brothers officers will be able to safeguard me. এগুলো মেইন কারণে। এরপরে আমি 2-1টা পার্সোনাল কারণ দেখলাম, মানে সব মিলে মানে এই মোটিভেশনের মানে ডিমোটিভেটেড অবস্থায় চাকরি করা সম্ভব হচ্ছে না, এরকম লিখলাম, লিখে স্যারদের কাছে দিলাম। আমার আমি যতটুকু জানি যে আমার সিও উনি এটা প্রসেস করেছিলেন, ওয়াইস স্যার পর্যন্ত গেলেন, তারপরে ওয়াইস স্যার ওখান থেকে এটা ফেরত পাঠিয়ে দিলেন। ব্রিগেডিয়ার ওয়াইস স্যার যে এই কথা এগুলো কি লিখছে এগুলো চেঞ্জ করতে বলো। মানে ক্যাপ্টেন শাহনাজ, আমি যদি বলি যে আপনি লিখেছিলেন আই এম হাইলি ডিমোটিভেটেড to serve anymore after this incident as we could not save our brother officers. এবং এটা আপনি আপনার রেজিগনেশন লেটারে লিখেছিলেন।
মানে না ফার্স্টে লিখেছিলাম, পরে আমাকে চেঞ্জ করতে বাধ্য করা হয়, কিভাবে করে সেটাই আসছে। এবং এই কথাগুলোর আসলে উইটনেস কারা, বলতে পারে যে তুমি তোমার তো আমাদের ওই পেপারটা আমরা দেখবো। উইটনেস হচ্ছে আমার সিও, আমার ইউনিট অফিসার, তাদেরকে যদি আপনারা চিনে থাকে জিজ্ঞেস করতে পারেন যে শাহনাজ, এমনকি ওয়াহিদ স্যারের সাথে যে আমার যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল সেটাও সবাই জানে আমি কি বলেছিলাম তাকে। তখন বলেছিল ওকে এই কথাগুলো চেঞ্জ করতে হবে। আমি বললাম না স্যার, কথা আমি চেঞ্জ করবো না, এগুলোই তো কথা, যেগুলো কথাগুলো চেঞ্জ করবো কেন, যেটা কথা সেটা লিখতে হবে। তারপরে বলে না এরকম তোমার কি যেতে চাও নাকি চাও না এরকম। তারপরে অ্যাপেন্ডিক্স যে হচ্ছে আপনি সুযোগ সুবিধা নিয়ে বের হওয়া আর কি সেনাবাহিনী, ওইটা তো হলে তোমাকে একেবারে দিবে না, তোমাকে ঘুরাবে, খালি খালি তোমার ইয়ে হবে। পরে এক অফিসার বলে আরে তুমি চলে যেতে চাও, তোমার এই আর্মিতে কেউ থাকে, আমরা যদি আজকে চাই, মানে এরকম কয়েকজন বললেন আর কি। ওনারা পরে চাকরি ছাড়েন না। তো ওনারা বললেন যে আমি হলে তো এখন চাকরি ছেড়ে দিতাম, আজকে আমার ফ্যামিলি আছে, দেখে তোমরা জুনিয়র, তোমরা পারো, আমরা তো পারি না, মানে সবাই এরকম একটা আবেগের মধ্যে ছিলেন আর কি। তো আমি ঠিক করলাম আচ্ছা ঠিক আছে, এমন কি আছে, কি এমন ফ্যাসিলিটি নিয়ে যদি আমার এমনি এমনি যেতে হয় আমি এমনি চলে যাবো। ওই যে এমনি যাওয়ার সিস্টেম কি বলে যে অ্যাপেন্ডিক্স কে, এটা হলো আপনার রেজিগনেশন, এটা দিলে মানে মানে নিয়ম হচ্ছে যে ছেড়ে দেওয়া, এরকমটা শুনেছি। মানে আদারওয়াইজ আপনাকে বদার করতে পারে, মানে আপনি অ্যাপেন্ডিক্স যে দিয়েছেন এটা ওনাদের ইচ্ছা, আপনাকে ওনারা ছাড়বেন কিনা, 5-6 বছরে চলে যেতে পারে, এরকম হয়েছে। তো পরে আমাকে ব্রিগেডিয়ার ওয়াহিদ স্যার আমাকে একটা ইন্টারভিউতে ডাকলেন। আচ্ছা ইন্টারভিউতে ডেকে উনি আমাকে, আবার এটা মনে আছে এই ঘটনাটা বর্ণনা করার প্রয়োজন বোধ করি, তাড়াতাড়ি করি। উনি আমার চোখের দিকে তাকাতে পারলেন না, একজন ব্রিগেড কমান্ডার চোখের দিকে তাকিয়ে বললেন শাহনাজ কেন তুমি এটা দিয়েছো। তার মানে আমার যেটা জেনারেল অফিসারদেরকে আমরা বিএমএতে দেখেছি, আমাদের প্ল্যানিং কমান্ডার যেরকম ছিলেন ওরকম না, মানে উনি আমাদের একবার তাকান, আমার টিভি চলছিল, আমার মনে হচ্ছে স্পষ্ট নিচে তাকান, একবার ওদিকে তাকান, মানে উনি একবার আমার চোখের দিকে তাকাচ্ছেন না, আমার অ্যাপেন্ডিক্সের দিকে উনি তাকিয়ে তাই কথা বলে বাইরে যেয়ে কি করবা বাইরে যে ওই তো কোনো একটা ছোটখাটো চাকরি করবা, না হলে বিয়ে করে শাদী করে বাচ্চা কাচ্চা ইয়ে করবা, মানে এমন ভাবে উনি কথাটা বললেন। তা আমি ওনাকে কি উত্তর দিলাম পরিষ্কার মনে আছে, বলি আশা করি স্যারের মনে আছে। আমি বললাম যে স্যার এই সেনাবাহিনীর ভেতরে থেকে ব্রাদার অফিসারদেরকে মারার থেকে, অথবা মানে আমি যেটা দেখলাম স্যার, আপনাকে তো আমি মানে আপনি যে খুব যে কষ্ট প্রকাশ করলেন তা না স্যার, যেভাবে আমাদের মেরুদণ্ডটা ভেঙে গেল, ভবিষ্যতে তো স্যার আমরা পুলিশের মতো হয়ে যাব, মানে যখন যে দল যখন আসবে আমাদেরকে যা করতে হবে আমাদের করতে হবে, ওই জায়গাতে আমি চাকরি করতে পারবো না। তারপরে দেখেন স্যার আমার কোনো প্রমোশনও হবে না, কারণ যখন আপনার মতো আমরা কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল হতে যাবো তখন যে রাজনৈতিক দলে আমাদেরকে যুক্ত হইতে হবে, না হলে তো আমাদের প্রমোশন হবে না, সেটা আমি স্যার করতে পারবো না। আমি এখনই জানি যে আমি কোনোদিন কর্নেল হইতে পারবো না, আমি এটা এখনই জানি, আমার কোনো মানে হয় না এখানে আমার চাকরি করার। সুতরাং স্যার আমি চলেই যাই। আর এই প্রশ্নটার উত্তরটা স্যার এটাই দিলাম যে হ্যাঁ আমার যদি একটা সন্তান হয়, আমি যদি তাকে ভালো একটা সিটিজেন হিসেবে এই দেশে বড় করতে পারি, অথবা একটা নিম্ন চাকরিও করি বাইরে যেটাতে আমার সম্মান আছে, এটা এখান থেকে অনেক বেটার স্যার, আপনি ইউ বেটার লিভ মি, নাহলে আমি কিন্তু আপনাকে স্যালুট করবো না। এই কথাগুলো যখন আমি বলেছিলাম বের হয়ে এসে আমি আমার ইউনিটের অফিসারদেরকে শেয়ার করেছিলাম, স্যার এই কথাগুলো বলে আসছে স্যার, কষ্ট লেগেছে। স্যার এমন ভাবে আমাকে প্রশ্ন করলেন কেন উনি আমাকে উত্তর দিতে পারেন, আপনি আমাকে উত্তর দেন, কেন ওনারা মারা গেলেন, কেন আমরা ঢুকতে পারলাম না, কার জন্য? আপনারা অর্ডার দিয়ে করতেন, এটা তো আনলফুল অর্ডার, আপনার ব্রাদার অফিসারকে মেরে ফেলছে, আপনি বসে বসে দেখছেন, আপনি মইনুল স্যারের কথা বিয়ে করতেন, ডিলাই করতেন, আপনি ভিতরে যেতেন আমাদেরকে নিয়ে, আনলফুল অর্ডার কেন শুনতে হবে? তো ওগুলো উত্তর তোমরা দিতে পারে না, আপনি উত্তর দেন, আমি চাকরি করবো। এবং তারপরে তার 2 দিন বাদে সামরিক সচিব জামিল স্যার, মেজর জামিল স্যার, ইঞ্জিনিয়ার স্যার, ভালো মানুষ, স্যার আমাকে ফোন করলেন, ফোন করে বললেন যে শাহনাজ তোমার এইসব তোমাদের আবেগ মানায় না, তুমি ভালো অফিসার, তোমার এভাব এভারেজ, আমার খুব ভালো এসিয়ার ছিল, আমি 4 বছর চাকরি করেছি, এর মধ্যে বেশিরভাগ সময় আমি হয় অ্যাডজুটেন্ট নাইলে কোয়ার্টার মাস্টার ছিলাম, তুমি ভালো অফিসার, তোমরা অনেক কিছু বোঝো না, তোমরা না বুঝে রক্ত গরম চলে যাচ্ছ, এগুলো অনেক সিনিয়র লেভেলের ব্যাপার, তোমরা বুঝো না, তোমাদের উচিত হবে না এভাবে তোমার চাকরি ছেড়ে চলে যাওয়া, আমি প্রয়োজনে তোমাকে ভালো জায়গায় পোস্টিং দিচ্ছি, মানে উনি হচ্ছেন এমএস ব্রাঞ্চ থেকে, মানে যেখানে পোস্টিং হয় আর কি ওখান থেকে দিয়েছেন, নিশ্চয়ই স্যার বলেছেন তোমাকে আমরা ভালো জায়গায় পোস্টিং দিচ্ছি, তুমি থাকো। তা আমি বললাম যে স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করবো, এই প্রশ্নটার উত্তর দেন, যদি উত্তর দিতে পারেন স্যাটিসফাই করতে পারেন আমাকে, আমি স্যার সত্যি সত্যি চাকরি করবো, কোনো প্রশ্ন করবো না এগুলো, মানে মনের কষ্টে আর কি। যে আপনারা এই যে অফিসার গুলাকে, স্যার যে মারা গেলে 57 জন অফিসার, কি সত্যি স্যার যে গত 3 সত্যি বলে গেলে জানি সত্যি গত 6 মাস থেকে 3 মাসে ম্যাক্সিমামকে পোস্টিং দেওয়া হয়েছে এখানে, তো এতগুলো ব্রাইট অফিসার যারা কিনা পদকপ্রাপ্ত, তাদেরকে আপনারা একসাথে পোস্টিং দিলেন, কি মনে করে স্যার? আপনাকে জানতেন যে এখানে কিলিংটা হবে? তখন স্যার আমাকে কি বললে, শাহনাজ তুমি ফোনে কি বলতেছো আমাকে, বলা এক্ষুনি ফোন রাখো, মানে ওটা মোবাইল ফোন, আমার ফোন তো ট্র্যাক হচ্ছে, আমি তো জানতাম না। পরে উনি অন্য একটা লাইন থেকে
ফোন দিলেন, প্রবাবলি টিএনডি বা এরকম থেকে ফোন দিলে বললেন যে এগুলো কোনো প্রশ্নেরই আমরা উত্তর দিব না, এগুলো তোমাদের সেফগার্ডের জন্য, আমরা নিজেরাও অনেক কিছু জানি না, আমার জন্য যেটা আদেশ তোমাকে বলা হলো তোমাকে এসএসএফ এ পোস্টিং দিচ্ছি। পরদিন সত্যি সত্যি বিশ্বাস করে না, এসএসএফ কিন্তু সরাসরি পোস্টিং হয় না, মানে পরীক্ষা হয়, এসএসএফ এর চান্স পাওয়া তো কঠিন, মানে আপনার বোর্ড হয়, বোর্ড হলে এবার ইয়ে হয়, পিটি হয়, এভাবে আমার বাই নেম এসএসএফ এর পোস্টিং আসলো, মানে আমাকে অমুক তারিখে জয়েন করতে বলা হচ্ছে। তো আমার কাছে মনে হলো দিস ইজ সাম সর্ট অফ ব্রাইড। কারণ কি, কেন ব্রাইড বলছি, কারণ এর আগে আমি একবার রিকোয়েস্ট করেছিলাম স্যারকে ঢাকায় পোস্টিং হওয়ার জন্য। আমার হাজবেন্ড যেহেতু এয়ারফোর্সে ছিল, ঢাকায় ছিল, মানে যদি স্যার সম্ভব হয়, যেহেতু আমরা ইন্টার ফোর্স হয়তো সম্বন্ধে যদি সম্ভব হয় আমাকে, তখন কিন্তু স্যারা করেননি। কিন্তু এই ঘটনার পরে যখন আমি বক্তব্য দিয়েছি তখন ওনারা বললেন যে আমার বাই নেম পোস্টিং আসলো, আর আমি এসএসএফ এ গিয়ে কি করবো, শেখ হাসিনাকে আমি করবো? ওয়াই উড আই ডু দ্যাট? মানে ব্রাদার ওনাদের এটা খুব